তাহলে তাহলে আমাদের দেখো আজকে আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এখন দেখো পার্টস অফ স্পিচ, ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ ঋতু, ভালোভাবে খেয়াল করো। পার্টস অফ স্পিচ, এই কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এই কথাটা কি বোঝায়, বুঝছো? দেখো আমরা যদি এই কথাটাকে বিশ্লেষণ করি তাহলে কথা এরকম দাঁড়ায় যে পার্টস মানে কি? অংশ। অংশ। পার্টস মানে অংশ। দেখো পার্টস মানে হলো অংশ। তোমরা বলতেছো যে পার্টস মানে অংশ, তাই না? অংশ। কিন্তু এখানে পার্টস শব্দের বহু বচন আছে। দেখো পার্টস আমরা বলতে পারি অংশ সমূহ, তাই না? অংশ সমূহ। আর অফ অফ দ্বারা কি বোঝায়? এর বোঝায়। আচ্ছা, এর বোঝায়, ঠিক আছে, আমরা এর ধরে নিলাম। আর স্পিচ দ্বারা কি বোঝায়? স্পিচ তা আমরা ন্যারেশনের সময় দেখছি যে স্পিচ, তাই না? স্পিচ হচ্ছে উক্তি, যা উক্ত করা হয়, যা বলা হয়, বক্তব্য। কি বক্তব্য, বুঝছো? অথবা আমরা একে বলতে পারি উক্তি। কি বলতে পারি? উক্তি। অথবা আমরা বলতে পারি কথা, ঠিক আছে, কথা। অথবা আমরা বলতে পারি বাক্য। কি বলতে পারি? বাক্য। তাহলে এখানে এখানে আমরা যে এই কথাটা যদি আমরা উল্টা করে পড়ি তাহলে কি দাঁড়ায়? যে বাক্য এর অংশ সমূহ। তাহলে পার্টস অফ স্পিচটা কি? বাক্যের অংশ সমূহ। ঠিক আছে, তাহলে আমরা একটা বাক্য লিখি, চলো দেখো। যদি আমরা একটা বাক্য লিখি তাহলে কি হয়? আই PLAY প্লে ফুটবল, ঠিক আছে? ফুটবল, আই প্লে ফুটবল, এটা একটা বাক্য, ঠিক না? আবার আই হ্যাভ আ ক্যাট, এটা কি একটা বাক্য, ঠিক না? আবার গো অ্যাট ওয়ান্স মানে কি এক্ষুনি যাও, এটাও কিন্তু একটা বাক্য, ঠিক না? এগুলো সব বাক্য। এখন আমরা এখানে এই যে বাক্যটা আছে, এই বাক্যের কয়টা অংশ আছে? যেহেতু বাক্যের অংশ সমূহ হয় পার্টস অফ স্পিচ, তাহলে এখানে আই প্লে ফুটবল এই বাক্যের কয়টা অংশ আছে? তিনটি অংশ। কয়টা? তিনটা অংশ না? আচ্ছা, আমরা বাক্য এগুলো বড় করে নেই, মোটা করে নেই নাকি, এবং বড় করে নেই, ঠিক আছে? দেখা যাচ্ছে না এখন? তাহলে দেখো আই প্লে ফুটবল, এই এটা একটা বাক্য, এটার কয়টা অংশ? তিনটা অংশ। তাহলে বাক্যের অংশকে কি বলা হচ্ছে? পার্টস অফ স্পিচ। তাহলে আই একটা পার্টস অফ স্পিচ, মানে এই স্পিচের একটা অংশ। তার মানে কি, এটা একটা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, প্লে একটা পার্টস অফ স্পিচ, ফুটবল একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এখানে আই একটা পার্টস অফ স্পিচ, হ্যাভ একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, ক্যাট একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এটা কিন্তু বাক্যের অংশ। তাহলে ইংরেজিতে আমরা যাকে পার্টস অফ স্পিচ বলতেছি, বাংলা তাকে আমরা কি বলতেছি? না না, বাংলা বাংলা ব্যাকরণ আমরা তাকে বলছি পদ। ইংরেজি গ্রামারে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আর সেই জিনিসটাকে বাংলা ব্যাকরণে বলা হচ্ছে পদ। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার যে পার্টস অফ স্পিচ বা পদ জিনিসটা কি। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা বাক্যে একাধিক কি থাকে? পার্টস অফ স্পিচ থাকে। আবার আমরা কিন্তু এগুলাকে ওয়ার্ডও বলি। কি বলি? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। আসলে এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু একটা বাক্যের অংশ। আবার সেই ওয়ার্ডকে আমরা এখন কি নামে বলতেছি? কি নামে ডাকতেছি? পার্টস অফ স্পিচ বলতেছি। তাহলে কি ওয়ার্ডই কি পার্টস অফ স্পিচ? প্রত্যেকটা ওয়ার্ডই কি পার্টস অফ স্পিচ? হ্যাঁ, না, প্রত্যেকটা ওয়ার্ডই পার্টস অফ স্পিচ। ওয়ার্ডই, ঠিক আছে? ওয়ার্ডের সংজ্ঞা কি? ওয়ার্ডের সংজ্ঞা হলো একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে।
আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। মনে করো PLAY, প্লে একটা ওয়ার্ড, ওয়ার্ড গুড এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড ম্যান এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড ওয়ার্ড তাই না, ম্যান একটা ওয়ার্ড। তারপরে তোমার নাইস এটা কি একটা ওয়ার্ড। ওয়ার্ড আবার NICELY নাইসলি এটা কি একটা ওয়ার্ড। ওয়ার্ড তারপর দেখো তোমার, সম্পূর্ণ বাক্য প্রকাশ করে। না দেখো এটা কিন্তু একটা ওয়ার্ড। আমি যেটা বলতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে তুমি কথা বলো। তাহলে এখানে আমি বেশ কয়েকটা লিখছি শব্দ, আর একটা লিখি অ্যান্ড কিন্তু একটা ওয়ার্ড, ঠিক না? টু তাহলে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা ওয়ার্ড লিখছি, দেখো বেশ কয়েকটা ওয়ার্ড। এদেরকে সবাইকে আমি ওয়ার্ড বলতেছি, সবাইকে কি বলতেছি? ওয়ার্ড ওয়ার্ড বলতেছি। সবাইকে এক নামে ডাকতেছি, এটা সবাই ওয়ার্ড, কারণ এর প্রত্যেকটারই একটা করে কি আছে, অর্থ অর্থ আছে। প্লে মানে কি? খেলা। খেলা প্লে মানে খেলা। গুড মানে কি? ভালো ভালো। দেখছো এরকম প্রত্যেকটা কিন্তু একটা অর্থ দিচ্ছে, কি দিচ্ছে? অর্থ একটা অর্থ দিচ্ছে, তাই না? হুম তাহলে প্রত্যেকটাই আমাকে কি একটা অর্থ দিচ্ছে, বিধায় এগুলা হচ্ছে এক একটা শব্দ। কিন্তু এরা প্রত্যেকটা কিন্তু পার্টস অফ স্পিচ না, হুম এরা কিন্তু পার্টস অফ স্পিচ না না, কিন্তু এগুলো ওয়ার্ডই, এগুলা কি Wording। ওয়ার্ডই। এবং এরা কিন্তু তোমার আমরা কি এদেরকে পার্টস অফ স্পিচ বলতে পারবো না। এরা আবার পার্টস অফ স্পিচ হয় কখন? যেমন দেখো আমরা উপরের বাক্যে লিখছি আই প্লে ফুটবল, এই প্লেটা কিন্তু একটা পার্টস অফ স্পিচ, কারণ স্পিচের অংশ ওটা। এখন বলো নিচে যে প্লে লেখা আছে এটা কি কোনো স্পিচের অংশ? না না, এটা কোনো স্পিচের অংশ না, এটা একটা শব্দ, জাস্ট শব্দ এ ওয়ার্ড, ওয়ার্ড জাস্ট এ ওয়ার্ড, নট পার্টস অফ স্পিচ। স্পিচের অংশ না এটা, কোনো বাক্যের অংশ না এটা। কিন্তু ওই যে উপরে দেখো লেখা আছে আই প্লে ফুটবল, এটা একটা ফুল একটা সেন্টেন্স, সেন্টেন্স এবং ওই সেন্টেন্সের অংশ হয়ে এখানে রয়েছে। বিভিন্ন বুঝতে পারলাম? তাহলে একটা ওয়ার্ড যখন সেন্টেন্সের অংশ হয়ে যায় তখন সেটা পদে রূপান্তর হয়ে যায়, পার্টস অফ স্পিচে রূপান্তর হয়ে যায়। তার আগ পর্যন্ত সে ওয়ার্ডই থাকে। ওয়ার্ডই থাকে তাহলে হোয়াটস ডিফারেন্স বিটুইন ওয়ার্ড অ্যান্ড পার্টস অফ স্পিচ? ক্যান ইউ গেস? হুম সম্পূর্ণ বাক্য মানে প্রকাশ করে এরকম একটা বাক্যে যদি অংশ হয় তাহলে সে একটা পদ, পদ তখন তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না, যে এটা কিন্তু একটা ওয়ার্ড না, এই প্লেটা কিন্তু ওয়ার্ড না, এই প্লেটা হচ্ছে একটা পদ, পদ কারণ সে বাক্যের অংশ হয়ে বাক্যের গেছে। অংশ কি বুঝতে পারছো? আমরা একটা মেয়েকে কিন্তু বউ বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার বিয়ে না হয়, সে একটা সংসারে ঢোকে, তাই না? হুম যেমন এই যে ঋতু, আমাদের ঋতু, ওকে কিন্তু আমরা এখন বউ বলতে পারবো না, কারণ ওর কারোর সঙ্গে বিয়ে হয় না। যখনই এক সংসারে চলে যাবে সে, হ্যাঁ, তখন সে কি হয়ে যাবে? একজনের বউ হয়ে যাবে, নাকি? নাকি তাকে এখন সে এখন শুধু একটা মেয়ে, অথবা স্টুডেন্ট, পড়াশোনা করে স্টুডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পদ এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? জি। এখন সেই জন্য বুঝছো, একটা শব্দ ভিন্ন ভিন্ন পদ হতে পারে। একটা শব্দ যেমন দেখো এই ব্যাপারে খেয়াল করো, আই ড্রিঙ্ক ওয়াটার, বলো এই বাক্যে ওয়াটার কোন পদ? নাউন। নাউন, ঠিক আছে, এটা একটা নাউন। ওয়াটারটা হলো, হ্যাঁ, এখানে ওয়াটারটা হলো নাউন, ঠিক আছে। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করো। পরবর্তী আমি একটা বাক্য লিখি, আই ওয়াটার ইন মাই গার্ডেন রেগুলারলি, রেগুলারলি, আমি নিয়মিত আমার বাগানে পানি দিই। এইখানে যে ওয়াটারটা লিখলাম আমরা, তাই না, এই ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? এটা তো নাউন বললে, যে এটা একটা নাউন, তাই না? আমাদের পানি প্রয়োজন, আমরা পানি পান করি, তাহলে পানি কি? নাউন। এই যে এখানে এখানে যে এই বাক্যের মধ্যে যে ওয়াটার লিখলাম আমি, এই ওয়াটারটা কোন পদ হবে? তো দেখতে একই রকম, তাই না, বানান টানান সবই এক, তাহলে এটা কোন পদ পারবে? কিন্তু তোমাদের কিন্তু পারার কথা ছিল, আর ইতিপূর্বে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের।
পদের অবস্থান নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, তাই না? যাই হোক, এখানে দেখো আইটা হলো একটা সাবজেক্ট। আইটা কি? সাবজেক্ট। আইটা একটা সাবজেক্ট। আর সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। তাহলে এই ওয়াটারটা হচ্ছে একটা ভার্ব। এই ওয়াটারটা কি? এটা একটা ভার্ব। কারণ কি? এই ওয়াটার মানে পানি দেওয়া। যে আই ওয়াটার ইন মাই গার্ডেন রেগুলারলি, আমি নিয়মিত আমার বাগানে পানি দিই। দেখো তাহলে এখানে কিন্তু ওয়াটার দেখতে একই রকম, কিন্তু আমরা একই পদ বলতে পারতেছি না এর কাজ অনুসারে। কি অনুসারে? কাজ অনুসারে। কারণ এখানে নাউন হিসাবে কাজ করছে, কি জন্য? এটা একটা ভার্বের পরে বসছে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসছে। আর অবজেক্ট, সাবজেক্ট অবজেক্টগুলো নাউন প্রোনাউনই হয় নর্মাল, অন্য কোনো পদ আসতে পারে না, আসলে সে নাউন প্রোনাউন হয়ে যাবে। কিন্তু একটা সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, ভার্বের অবস্থান। তাহলে দেখতে একই রকম, কিন্তু এখানে ফাংশন করতেছে, সে কাজ করতেছে হচ্ছে ভার্বের মতো। বুঝতে পারলাম? তাহলে একটা শব্দ একাধিক পদ হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু সবাই একই রকম পদ নয়, কাজের ধরন অনুসারে ভিন্ন ভিন্ন হয়। ক্লিয়ার? যেমন মনে করো আমিও মানুষ, একজন জেলেও মানুষ, একজন কামারও মানুষ, একজন কৃষকও মানুষ। হ্যাঁ, অল দেয়ার মানুষ, তারা সবাই কিন্তু মানুষ। বাট কাজ অনুসারে আমরা একজনকে শিক্ষক বলতেছি, একজনকে কৃষক বলতেছি, একজনকে জেলে বলতেছি, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। ইন জেনারেল দে আর ম্যান, তাই না? বাট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, দে আর টিচার, দে আর ফার্মার, দে আর টিচার, তাই না? তাহলে এখানে কিন্তু তারা ভিন্ন ভিন্ন নাম হয়ে যাচ্ছে। যদি তুমি খেলাধুলা করো, তুমি ইউ আর প্লেয়ার। যদি তুমি পেইন্ট করো, ইউ আর পেইন্টার। যদি তুমি অভিনয় করো, ইউ আর হিরো আর হিরোইন। দেখছো? কিন্তু ওই কাজ না করলে, ওই ফাংশন না করলে তোমাকে ওই নামে ডাকা হতো না। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে শব্দগুলো যখন বাক্যে বসে যায়, তখন সে এক একটা ফাংশন নিয়ে বসে, বাক্যের মধ্যে এক একটা ফাংশন করে, এক একটা কাজ করে। আর সেই কারণে সেই কাজ অনুসারে তার নাম হয়ে যায় পার্টস অফ স্পিচ। সে যখন একটা পার্টস অফ স্পিচের মধ্যে কাজ করে, একটা গ্রুপ হয়ে যায়, একটা পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে বাক্যে গেলে তাহলে পার্টস অফ জিনিসটাকে আমরা বুঝছি। তো একটা বাক্যে এরকম একটা পদ থাকে না, একাধিক পদ থাকে। সেজন্য পদগুলাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, পার্টস অফ স্পিচ 8 প্রকার। কয় প্রকার? বা পদ, আমরা পদই লিখি গ্রামারের ভাষা। পদ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। ঠিক আছে? কি কি? 1 নম্বরে হলো নাউন। ঠিক আছে? নাউন মানে কি? বিশেষ, তাই না? আচ্ছা, এখন এই নাউন নিয়ে একটু আলোচনা করি। এটাকে আমরা আমাদের ভাষায় নাম বুঝি। কি বুঝি? নাম। যে কোনো নাম বোঝায়, যে কোনো নাম বোঝায়। ঠিক আছে? যে কোনো নাম। এখন কৃষকের নাম হতে পারে, পৃথিবীতে সবচেয়ে নাম বেশি, নাউন সবচেয়ে বেশি। এই রুমের মধ্যে তুমি যদি দেখো তাকায়ে, তুমি নাম সবচেয়ে বেশি পাবা। চেয়ার, টেবিল, বেঞ্চ, কলম, খাতা, বই, রহিম, করিম, গেঞ্জি, শার্ট, প্যান্ট, দেওয়াল, ফ্যান, টেবিল, লাইট, স্ট্যান্ড, ব্যাগ, ডাস্টার, উইন্ডোজ, ল্যাপটপ, টিভি, অল দে আর নাউন। ওকে? অন্য জিনিস নাই বললেই চলে, নাউনই বেশি। সো এই রুমের মধ্যে যদি এত নাউন হয়, তাহলে পৃথিবীতে কত নাউন আছে? অনেক নাউন। সেগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি ক্যাটাগরি দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের আজকে আলোচনা হচ্ছে পার্টস অফ স্পিচ বোঝা, তাই না? নাউন বোঝা না শুধু। নাউন নিয়ে আলোচনা করলে বেশ কয়েকটা ক্লাস কেটে যাবে। আমার কথা কি বুঝছো? তাহলে নাউন 1 নম্বরে কেন বুঝতে পারছো? নাউন কেন 1 নম্বরে বুঝতে পারছো? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি, এর কাজও বেশি, এর কাজ করে, পৃথিবীর কর্তৃত্ব সব তাদের হাতেই। আচ্ছা, এখন এটা যদি না থাকে, এদের অ্যাবসেন্সে, ঠিক আছে, যারা কাজ করে তারা হলো তোমার প্রোনাউন। তারা কি? প্রোনাউন। ঠিক আছে? তো প্রোনাউন মানে কি? সর্বনাম।
সর্বনাম, ঠিক আছে। আচ্ছা, সর্বনাম আমি নর্মালি স্টুডেন্টকে বোঝানোর জন্য বলি যে সব নামের পরিবর্তে বলে তুমি সর্বনাম। সব নামের পরিবর্তে বসে দেখো নাম দেখো সর্বনাম। সর্ব মানে কি? সব, নাম মানে নাম, মানে সর্বনামের পরিবর্তে যে বসে সে হলো সর্বনাম। তাহলে সব নামের পরিবর্তে পরিবর্তে বসে, ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে যদি ভাঙা যায় তাহলে কি হয়? এরকম হয়, ও মানে পরিবর্তে, পরিবর্তে, ঠিক আছে। আর নাউন মানে কি? নাম। হ্যাঁ, আর নাউন মানে নাম। নাম, ঠিক আছে। সুতরাং প্রোনাউন মানে হলো নামের পরিবর্তে, প্রোনাউন মানে হলো নামের পরিবর্তে, পরিবর্তে, ক্লিয়ার? আচ্ছা, যেমন দেখো আমরা এক্সাম্পলে যাচ্ছি। যদি বলা হয় করিম ইজ এ গুড বয়, হি goes to college regularly, তাই না? এখন আমি তোমাকে যদি বলি যে এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে? করিমকে বোঝানো হয়েছে। করিম কোন পদ ছিল? জি, এটা একটা নাউন ছিল, ঠিক আছে। আর এই করিমকে বোঝাচ্ছে কে? হি। করিমের পরিবর্তে বসছে। আমরা যদি বারবার করিম লিখি তাহলে বাক্যের মধ্যে কেমন দেখা যায়? করিম ভালো ছেলে, করিম স্কুলে যায়, করিম এটা করে ওটা করে। বারবার যদি করিম লিখি তাহলে সারাক্ষণ কিন্তু করিম বলতে বলতে জান শেষ হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই প্রোনাউনের ব্যাপারটা আসছে। তাহলে এখানে আমরা এই হিটাকে পেলাম কি হিসাবে? প্রোনাউন হিসাবে, যে পূর্বের নাউনকে নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু নাউন যদি আগে না থাকে তাহলে কিন্তু প্রোনাউন পরে বসে না, আসে না। প্রোনাউনের সৃষ্টি হয়েছে পূর্বের নাউনকে বোঝানোর জন্য, পূর্বের নাউনের পরিবর্তে বসে সেই পূর্বের নাউনকে বোঝানোর জন্য, তাই না? তাহলে নাউন বুঝলাম যে কোনো জিনিসের নামকে নাউন বলে। আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে বসে ওই নাউনকে যে শব্দ নির্দেশ করা হয় তাহলে সেই শব্দকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। তাহলে যে সকল শব্দ বা পদ নাউনের পরিবর্তে বসে পূর্বের কোনো নাউনকে নির্দেশ করে তাদেরকে কি বলে? প্রোনাউন বলে, ক্লিয়ার? তাহলে আমরা প্রোনাউন বুঝছি। প্রোনাউন কেন 2 নম্বরে আসলে বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, ভালো করে দেখো। আমরা 1 নম্বরে পেলাম নাউন, 2 নম্বরে কি আসলো? প্রোনাউন। তাহলে নাউনের পরে কিন্তু প্রোনাউন আসলো। এই যে আগে কিন্তু প্রোনাউন আসে নাই, পরে প্রোনাউন আসছে, আগে নাউন আসছে। তাহলে কেন পরে প্রোনাউন আসলো? এটা কিন্তু তার কার্য প্রণালী দেখেই বোঝা গেল যে নাউনকে ছাড়া প্রোনাউন আসতে পারে না। সেজন্য অটোমেটিক নাউন 1 নম্বরে, প্রোনাউন 2 নম্বরে, ক্লিয়ার? তোমাদেরকে আমি বলেছিলাম যে 1 থেকে 8 পর্যন্ত যে পদের ধারাবাহিকতা রয়েছে, এই ধারাবাহিকতাগুলো কেন রয়েছে এটা কিন্তু তাদের ফাংশন দেখেই বোঝা যায় যে কেন একটার পর একটা আসছে। তাহলে এই ধারাবাহিকতা বুঝলে কিন্তু ফাংশনটা বুঝতে পারবা। আর ফাংশন বুঝতে পারলে এরা দিয়ে কি কি গ্রামার হয়েছে তোমার বইতে সেই গ্রামার গুলো বোঝা যাবে, ক্লিয়ার? আর ফাংশন না বুঝলে কিন্তু ওই গ্রামার গুলো বোঝা যাবে না। তোমাদের উইথ ক্লু, উইদাউট ক্লু বলো, ফিলিং গ্যাপস, প্রথম পদ দ্বিতীয় পত্র আছে, বুঝছো? এগুলা কিন্তু বোঝা যাবে না। আবারও যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে নতুন বাক্য তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই পদের অবস্থান বুঝতে হয়। পদ একটা অ্যাডজেক্টিভ নাউন হয়ে যাচ্ছে, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে। সাফিক্স প্রিফিক্স কলেজে নেই, এসএসসি সিলেবাস, ওরা তো মারাত্মক। ওরা তো পার্টস অফ স্পিচ ছাড়া এক পাও বোঝার জন্য নেই, বুঝছো? কিন্তু তোমরা তো পড়ে আসছো মডেল মুখস্থ করে করে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? হ্যাঁ, 3 নম্বরে আছে তোমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। বিশেষণ। আচ্ছা দেখো, বিশেষণ, বিশেষণ দ্বারা কি বোঝায়?
বলো বিশেষণ দ্বারা কি বোঝায়? নাউন প্রোনাউনের দুই গুণ বোঝায়। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা দ্বারা হচ্ছে দোষ গুণ বোঝায়। কি বোঝায়? দুই গুণ দোষ গুণ বোঝায়। কিন্তু কার দোষ গুণ বোঝায়? নাউন প্রোনাউনের। এরা দ্বারা শুধু দোষ গুণই বোঝায় না, দোষ অবস্থা। গুণ অবস্থা সংখ্যা সংখ্যা। পরিমাপ 5টা জিনিস বোঝায়। এটা দ্বারা 5টা জিনিস বোঝায়। ঠিক আছে, এখন সেই যে বিশেষণ বললে কিন্তু গুণ আছে, বিশেষণ গুণ, গুণের মানুষের গুণ, গুণ যে আমরা লিখি গরস্যু দন্তন্য, তাই না? গুণ মধ্যে মূর্ধন্য, গুণ, এই গুণ বললে কিন্তু মূর্ধন্য আসে, দেখছো? হ্যাঁ, গুণ। আবার যেখানে গুণ আছে সেখানে কি আছে? দোষও আছে, নাকি? কি আছে? দোষও আছে, দোষ গুণ। এখন দোষ গুণ আরো কি কি বোঝায়? অবস্থান সংখ্যা হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, দোষ গুণ অবস্থা, তারপরে সংখ্যা হ্যাঁ সংখ্যা, তারপরে পরিমাণ পরিমাণ পরিমাপ, একই কথা। এটা ওজন করতে এটা গুনতে হয়। তাহলে দেখো, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এই বিষয়গুলো বোঝায় কার? কার দোষ গুণ অবস্থা? নাউন প্রোনাউনের এই দেখো, ওর উপরে যে দুইজন আছে, দুইজন। দেখছো? তাহলে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কেন 3 নম্বরে আসলো অ্যাডজেক্টিভ, কেন 3 নম্বর আসে। 3 নম্বরে আসলো। এর প্রধান কারণ হলো যে ও এদেরই দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, তাই ওদের পরে চলে আসছে, ওদের আটকায় দিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ যে শব্দ বোঝায় সেটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমরা একটু পরে উদাহরণ আসতেছি। তাই এটা পেলাম আমরা কি? নাউন বা প্রোনাউনের হ্যাঁ প্রোনাউন এর দোষ গুণ। ঠিক আছে, হ্যাঁ, দোষ গুণ অবস্থা পরিবর্তে আমরা একটু উদাহরণে যাই। হি ইজ এ গুড বয়, তাই না? ছোট্ট একটা উদাহরণ দিলাম। দেখো, এখানে দেখো, সে ভালো ছেলে, ভালোটা কে? সে, সে দেখছো? সে প্রোনাউন। আমরা এখানে একটা নামও লিখতে পারি যে করিম, তাই না? অথবা হি। তাহলে যদি বলি করিম ই যে গুড বয়, করিম একটা ভালো ছেলে, তাহলে এখানে গুডটা হলো কে? করিম হলো। তাহলে করিম একটা নাউন না? তাহলে দেখো, নাউনের দোষ গুণ, এখানে গুণ প্রকাশ গুণ করতেছে। প্রকাশ করছে। আবার যদি বলে যে হি যে গুড বয়, সে একটা ভালো ছেলে, তাহলে এখানে এই গুডটা কে? সে। সে তাহলে এখানে কিন্তু সে হচ্ছে একটা প্রোনাউন, যেহেতু প্রোনাউনের দোষ গুণ পড়ে, তাহলে এখানে কিন্তু নাউন এবং প্রোনাউন এই দুইটা জিনিসেরই দোষ গুণ প্রকাশ করতেছে। এই গুডটা এসে গুণ প্রকাশ করতেছে। এখন আমরা যদি গুডের জায়গায় যদি ব্যাড লাগাই দেই, তাহলে কি হবে? দোষ হি ইজ এ ব্যাড বয়, তাহলে দোষ আসলো, দোষ। তাই না? তাহলে এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে যে দোষ গুণ প্রকাশ করবে নাউন এবং প্রোনাউনের। সেম ভাবে কিন্তু এখানে দোষ প্রকাশ করলো অবস্থা প্রকাশ করতে পারে। ঠিক আছে, যেমন অবস্থা কিভাবে হয়? হি ওয়াজ ইল, তাই না? ইয়েস্টারডে, YESTRDAY, ইয়েস্টারডে, সে গতকালকে কি ছিল? অসুস্থ। বাট নাও হি ইজ ওয়েল, তাই না? কি হলো এখানে? দেখো, হি ওয়াজ ইল ইয়েস্টারডে, সে গতকালকে অসুস্থ ছিল। তাহলে এখানে কিন্তু ইল ইল দ্বারা কি বোঝাচ্ছে? তার অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, সে অসুস্থ ছিল, অসুস্থ অবস্থা। নাও হি ইজ ওয়েল, সে এখন ভালো। তাহলে এই ওয়েল দ্বারা কি বোঝাচ্ছে? এই প্রোনাউনের সুস্থতা বোঝাচ্ছে, অবস্থা, শারীরিক অবস্থা বোঝাচ্ছে, তাই না? এভাবে দেখো, আমরা সংখ্যার ক্ষেত্রে বলতে পারি সংখ্যা, যেমন আই নিড 5 কেজি রাইস। ঠিক আছে, আমার 5 কেজি চাল প্রয়োজন। তাহলে এখন দেখো, আমার 5 কেজি চাল প্রয়োজন। ঠিক আছে, এই 5 কেজি কি বলতো? চাল। চাল। দিল তাহলে এখানে চালের কি বোঝাচ্ছে? পরিমাপ বোঝাচ্ছে একটা, অ্যাডজেক্টিভ। তাই না? হ্যাঁ, তাহলে দেখো, হি ইজ 10, হি ইজ 10, তাই না? 10 ইয়ার্স দিলাম, 10 ইয়ার্স, তাই না? তার বয়স 10 বছর। তো এখানে দেখো, 10 দ্বারা কি বোঝাচ্ছে? বছরের সংখ্যা বোঝাচ্ছে। বছর নাউন না? তাহলে এখানে কিন্তু নাউনের সংখ্যা বোঝাচ্ছে। ওই সব সময় নাউন বা প্রোনাউনেরই সংখ্যা বোঝাবে, দেখছো? তাহলে এই সংখ্যাগুলো কিন্তু তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। ক্লিয়ার?
এখানে পরিমাপে এসে গেছে 5 কেজি, এটাও আমরা পরিমাপ করি। আবার এই যে 10 ইয়ার্স আমরা গুনি 1 2 1 বছর 2 বছর, তাই না? তাহলে দেখো সংখ্যা চলে আসলো, পরিমাপে চলে আসলো। তাহলে আমরা কি এই নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এই ব্যাপারটা বুঝতে পারলাম? হুম। আচ্ছা, এখন এই নাউনগুলো আমরা এভাবে চিনলাম, কিন্তু এদের আবার চেনার উপায় আছে। এরা যখন বড় বড় নাউন আসবে, সেই সব নাউনগুলো আমাদের চিনতে হবে। নর্মাল নাউনগুলো কিন্তু আমরা চিনতে পারবো, কিন্তু বড় বড় যে নাউনগুলো আছে সেই নাউনগুলো আমরা চিনতে গেলে সেই নাউনের শেষে কিছু চিহ্ন থাকে, বুঝছো? সেই চিহ্নগুলো দেখে আমরা বড় বড় নাউন চিনবো। তার মধ্যে সিই, দেখো সিই, তারপরে এই যে এখানে ভালোভাবে খেয়াল করো, সিই, তারপরে সি ওয়াই, তারপরে টি ওয়াই, তারপরে বলো তো সিই সি ওয়াই টি ওয়াই টি আই ও এন, ঠিক আছে, এস আই ও এন, তারপরে ই আর ও আর, তারপরে আই এস টি, তারপরে বলো কি আই এস এম, ইজম, তারপরে ইস্ট, ইজম, তারপরে মেন, এম ই এন টি, মেন, তারপরে নেস, এন ই ডবল এস, নেস, তারপরে হুড, ডোম, যেমন উইজডম, তাই না? চাইল্ডহুড, ডি ও এম, ডুম, তারপরে কি আছে আর নেস, হুড, ডম, এরকম আরো অনেক শব্দ থাকতে পারে, তাই না? যাই হোক, তাহলে আমরা এই চিহ্নগুলো দেখে শিপ, তাই না, ফ্রেন্ডশিপ, যে শিপ, এই ধরনের আমরা ইটিসি লিখে দিলাম। এরকম আরো শব্দ থাকতে পারে, ঠিক আছে? এই চিহ্নগুলো তোমাদের জানা থাকতে হবে। কি আমি বলতে পারলাম? তারপর তারপর আরেকটা মনে পড়ছে আমার, টিএইচ, তাই না? আচ্ছা, তারপরে আইএনজি থাকলে অনেক সময় অ্যাডজেক্টিভ কাজ করে, নাউনের কাজ করে, বুঝছো? আইএনজি থাকলে কি, আইএনজি হচ্ছে তোমার আইনযুক্ত শব্দ, তোমার নাউনের কাজ করে, আবার অ্যাডজেক্টিভের কাজও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে দেখো কি হবে। যেমন তোমার প্রাইভেসি, PRIVACY, প্রাইভেসি, এই শব্দটা হচ্ছে নাউন। কি এটা? নাউন। তারপরে তোমার কনভার্সন, CONVERSION, কনভার্সন, দেখো এই শব্দগুলো কিন্তু নাউন, ঠিক আছে? মানে এই দেখো এই শব্দের শেষে কি আছে? CY আছে, কি আছে? তাহলে এটা দেখে বুঝবো যে নাউন। আবার SION আছে, দেখো এটা দেখে বুঝবো যে এটা নাউন। এইভাবে করে সবগুলো উদাহরণ কিন্তু তোমাদের শিটে দেওয়া আছে, ঠিক না? আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ এইভাবে চিনতে পারি। যে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এই অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা সেম ভাবে চিনতে পারবো। এই অ্যাডজেক্টিভ চেনার জন্য আমাদের কিছু চিহ্ন রয়েছে, যেগুলো দেখলে মোটামুটি অ্যাডজেক্টিভ গুলো চেনা যায়। তো সেই চিহ্নগুলো কি? ডি বা ইডি, তারপরে টি, এনটি, তারপরে এসটি, তাই না? তারপরে টি আই সি, তারপরে TIV, টিপ, SIV, সিপ, দেখো ছন্দ আকারে মিলানো আছে, তাই না? টিপ, সিপ, লেস, হ্যাঁ, লেস, অল, তারপরে ABLE, এবল, তারপরে কি? ফুল, হ্যাঁ, ফুল, তারপরে কি? OUS, এই চিহ্নটা থাকে, রাইট? তারপরে তোমার হ্যাঁ আই ইস, তাই না? হ্যাঁ, যেমন বুকিশ নলেজ, বুকিশ থাকে, বুকিশ, তারপরে ওয়াই, এই যে চিহ্নগুলো থাকে, আমরা ইটিসি লিখে দিলাম। এরকম আরো থাকতে পারে। দু একটা উদাহরণ দেই, যেমন গুড, GOOD, দেখো ডি যুক্ত শব্দ, তাই না? তারপরে তোমার টি দিয়ে, দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, আমরা দুটো শব্দ দেখি, দেখো যে শব্দ শেষে ডি আছে, তাহলে আমরা নর্মালি বুঝবো এটা একটা অ্যাডজেক্টিভ। তবে দেখো এখানে দেখো কি আছে? এনটি আছে, কি আছে? এনটি আছে। আবার ব্যতিক্রম থাকতে পারে, দু একটা ব্যতিক্রমও থাকতে পারে, তাই না? যেমন ফ্রেন্ড, ডি আছে শেষে, আমরা কি বুঝবো যেটা অ্যাডজেক্টিভ? না, ফ্রেন্ড কিন্তু নাউন। তাহলে এরকম মানে খুবই কম ব্যতিক্রম আছে, কিন্তু নর্মালি মনে করে ডি যুক্ত শব্দে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? তো যাই হোক, তো আমরা বুঝলাম যে 1 থেকে 3 পর্যন্ত সিরিয়াল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। কেন এরা 1 থেকে 3 পর্যন্ত সিরিয়াল হলো, এবং এটা এদের ফাংশন কি, এদের কাজ কি, তাই না? আর এর পরবর্তীতে আমরা আরো জানবো যে এদের বাক্য অবস্থান, এরা কোন পদের
পরে বা আগে অবস্থান করে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খুব জানা জরুরি। তাহলে আমাদের আরো থাকলো হচ্ছে 5টা পদ, ঠিক না? আমরা এই 5টা পদ আগামী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা যতটুকু আলোচনা করছি সেটুকু তুলে নাও। এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো লিখে আনতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো কি দেখো, প্রশ্নগুলো দিয়ে দিই আমি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই আমি, এখানে নাউন সম্পর্কে কটা প্রশ্ন আছে? 4টা প্রশ্ন আছে না? ঠিক এইভাবে প্রোনাউনের প্রশ্ন লিখবে। প্রোনাউন মানে কি, প্রোনাউন দ্বারা কি বোঝায়, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন চেনার উপায়গুলো লেখো। এখানে প্রোনাউন চেনার কিন্তু উপায় লিখে দেয়নি আমি, দেখছি। তাহলে এটা হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে বাদ পড়বে। ঠিক আছে, তারপর তোমরা লিখতে পারো যে নাউনকে, প্রোনাউন চেনার উপায় হলো নাউনকে যে নির্দেশ করবে সেই হলো প্রোনাউন, তাই না? এভাবে লিখতে পারো। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ চেনার উপায় লেখো উদাহরণসহ। ঠিক আছে, পারবে না? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।